পুলক গাঙ্গুলি কলকাতা রিজিওনাল আরসি রিজিওনাল সেন্টার থেকে আজকে তোমাদের পড়াবো এডুকেশনাল গোলস as reflective of socio-political ideology of society. কলকাতা রিজিওনাল সেন্টার, ইগনু, কলকাতা। আজকে এই বিষয়টা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, যে শিক্ষাগত লক্ষ্য কিভাবে বা শিক্ষামূলক লক্ষ্য গুলি কিভাবে প্রতিফলিত হচ্ছে কার দ্বারা? সমাজের সামাজিক রাজনৈতিক আদর্শের দ্বারা। অর্থাৎ আমরা আগে যেরকম শিক্ষামূলক লক্ষ্যগুলিকে, শিক্ষামূলক কতগুলো লক্ষ্য আছে, সেই শিক্ষামূলক লক্ষ্যগুলি তার প্রতিফলন দেখা যাচ্ছে সমাজের সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলনের ফলন হিসাবে প্রতিফলনগুলো আসছে শিক্ষামূলক লক্ষ্যের মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের শিক্ষামূলক লক্ষ্যগুলো রয়েছেই। এই চ্যাপ্টারটা খুব একটা বড় হওয়া না সত্ত্বেও এর বিষয়গত গভীরতা তুলনামূলকভাবে একটু অন্য রকমের, বিষয়টাকে একটুখানি আত্মস্থ করতে হবে। এটার মধ্যে প্রধান তিনটে বিষয় রয়েছে, প্রধান তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম, আর একটা বিষয় হচ্ছে এডুকেশন সিস্টেম, এবং এডুকেশন এবং পলিটিক্স এই অংশটা রয়েছে। অর্থাৎ মূল অংশটাকে প্রধান তিনটে ভাগে ভাগ করে আজকের আলোচনাটা করা হবে। পলিটিক্যাল সিস্টেমের মধ্যে সেখানে পলিটিক্স, পাওয়ার, এগুলোকে নিয়ে আলোচনা হবে। এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা, সেটাকে নিয়ে আলোচনা হবে। এবং শিক্ষা এবং রাজনীতি, এডুকেশন এবং পলিটিক্স, তার যে সম্পর্কগুলি, সেই সম্পর্ক নিয়েও আলোচনা করা হবে। এবং এই তিনটি বিষয়ই আমাদের আজকের আলোচ্য বিষয়। তাই শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে শিক্ষামূলক বিষয়ক সাধারণ কিছু কথার মধ্য দিয়ে আলোচনার সূচনা করব। আজকের যে পড়ানোর বিষয়, সেটা হচ্ছে যে সমাজের সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলন হিসাবে শিক্ষামূলক লক্ষ্যগুলি। এই শিক্ষামূলক লক্ষ্যগুলির মধ্যে যা যা বিষয় রয়েছে তা প্রাথমিকভাবে আলোচনা করে তারপরে আমরা বিষয়ের ভিতরে ঢুকব। আমরা যদি প্রথমে সামাজিক এবং রাজনৈতিক আদর্শের প্রতিফলন লক্ষ্য করি, প্রতিফলনগুলি লক্ষ্য করে থাকি, তাহলে আমরা প্রথমে দেখব যে আমরা আদর্শ, এই যে সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলন কথা বলছি, কি আদর্শ সেগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আদর্শ শব্দের আভিধানিক অর্থ আমরা যদি দেখি, তাহলে ব্যাকরণগত অর্থে আ যুক্ত দৃশ ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে আদর্শ শব্দটি আসছে।
দৃশ, এই দৃশ শব্দটির অর্থ হচ্ছে দর্শন, দর্শন বা দেখা। কি দেখব? আমরা যদি পুরো অর্থকে দেখি তাহলে হচ্ছে যা দেখবার যোগ্য, যাকে দেখা যায়। এবং এই সংজ্ঞা যখন সমাজবিজ্ঞানীদের কাছে যাচ্ছে, সমাজবিজ্ঞানীরা কিন্তু সেই দর্শনকে, সেই আদর্শকে অন্য ভিন্নভাবে ব্যাখ্যা করছে এবং তার প্রতিফলন ভিন্নভাবে হচ্ছে। অধ্যাপক হ্যারি এম জনসন তিনি আদর্শকে আবার মানসিক নির্দেশনা বলছেন। বলছেন যার দ্বারা কাজকে নিয়ন্ত্রণ করা যায়, পরিমাপ করা যায়। কিন্তু সামাজিক ক্ষেত্র নিয়ে যখন আরটি স্ক্যাফার যখন তিনি তার সংজ্ঞায়িত করছেন যে আদর্শ বলতে কি বুঝছি, তখন বলছে যে সমাজ তথা এই যে সামাজিক বা সাংস্কৃতিক কর্তৃত্ব, তার কাঙ্ক্ষিত এবং নির্ধারিত বা প্রতিষ্ঠিত আচরণবিধিকেই আমরা আদর্শ বলে অভিহিত করতে পারি। সমাজবিজ্ঞানের যে অভিধান রয়েছে, সোশ্যাল সায়েন্সের যে ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারির মধ্যে আদর্শ আচরণকে, আনুষ্ঠানিক নিয়ম নীতিকে বা একটা দল, একটা গোষ্ঠী বা একটা সমাজের মধ্যে সমষ্টিগত প্রত্যাশাকেই আদর্শ বলা হচ্ছে। অর্থাৎ সমাজস্থ মানুষ সে যখন উন্নত জীবনযাপন করতে চায়, সমাজ সংস্কৃতির মধ্যে থেকে লালিত পালিত হতে হতে সে নির্দিষ্ট আচার আচরণ নীতির জন্ম দিচ্ছে এবং সেগুলোকে মেনে চলছে এবং বংশ পরম্পরায় ধরে সেগুলোকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নিয়মতান্ত্রিকতা স্থাপন করছে, সেই নীতি, সেই চলার পথ, সেই আচার আচরণকে একটা নিয়মতান্ত্রিক বা আদর্শায়িত লক্ষ্য বা আদর্শ বলে আমরা অভিহিত করি। আদর্শ শব্দটা একটা বৃহত্তর দার্শনিক চেতনার জন্ম দিচ্ছে, বৃহত্তর লক্ষ্যের অভিমুখকে নির্দিষ্ট করছে, যে অভিমুখে আমরা এগিয়ে যেতে চাই, কোনো সমাজ এগিয়ে যেতে চায়, কোনো গোষ্ঠী তার সাংস্কৃতিক চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতে চায়। অর্থাৎ এই এক বৃহত্তর লক্ষ্যের অভিমুখ এবং তা কোথাও আদর্শ মূল্যবোধ, ভ্যালুকে কোথাও একটা ধারণ করে। যদিও সময়ের প্রেক্ষিতে সমাজ সংস্কৃতির পরিবর্তনে সে আদর্শ অনেকটা কোথাও পরিবর্তন হয়, কিন্তু বৃহত্তর দিক থেকে আদর্শের অভিমুখ ধনাত্মক, আদর্শের অভিমুখ শুভর দিকে, ভালোর দিকে পজিটিভিটি তৈরি করে। আদর্শ তাকেই প্রতিফলিত করে। এখন সামাজিক রাজনৈতিক আদর্শের প্রেক্ষিতে আমরা শিক্ষামূলক লক্ষ্যকে আলোচনা করবার আগে আমরা সাধারণ অর্থে শিক্ষার লক্ষ্যগুলি কি হয় সেটা একটুখানি বলে নিচ্ছি, জেনে নেওয়া দরকার। যদিও শিক্ষামূলক লক্ষ্যগুলি কি আমরা, তোমরা হয়তো অনেকেই জেনে এসছো, জানো। সেই লক্ষ্য যে সবসময়, আমি যে লক্ষ্য এখন বলছি সেটা
সবসময় সামাজিক রাজনৈতিক আদর্শের প্রত্যক্ষ প্রতিফলন তা কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে। যেরকম শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, সেটা হলো শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য। এই বৃত্তিমূলকতা জীবনে বৃত্তি অর্জনের মাধ্যমে, বৃত্তির মধ্য দিয়ে সে প্রয়োজনীয় অভাবকে সে দূর করা, প্রয়োজনীয়তাটাকে মেটানো এবং বৃত্তিমূলককে শিক্ষার্থীকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সবই বৃত্তিমূলক শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে নৈতিকতা সৃষ্টি করা, যাকে আমরা নৈতিক লক্ষ্য বলে অভিহিত করি। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা জাগ্রত করা, তার মধ্যে মূল্যবোধ, তার মধ্যে সামাজিক দায়িত্ব কর্তব্যবোধ ইত্যাদি আশ্রয় পায় এবং যা সামগ্রিকভাবে উন্নত মূল্যবোধ তৈরি করতে সাহায্য করে। হারবার্ট স্পেন্সার তার আলোচনায় একটা জায়গায় বলছে যে শিশুর মধ্যে নৈতিক চরিত্র গঠন করতে হবে। শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত শিশুর অন্তরে যেন নৈতিক চেতনার বিকাশ হয়। আমরা নৈতিকতা নিয়ে আলাদা করে পড়েছি, কিন্তু হারবার্ট স্পেন্সারও এই নৈতিকতার লক্ষ্যর কথা বলেছে। শিক্ষার আরেকটা বড় লক্ষ্য সংগতিমূলক লক্ষ্য। সংগতি সাধন, সংগতি বিধানের কথা যার বলে। কৃষ্টিমূলক লক্ষ্য সাংস্কৃতিক মনোভাবাপন্ন তৈরি করাও শিক্ষার অন্যতম বড় লক্ষ্য। মনে রাখতে হবে এগুলো সবই সমাজ, রাজনৈতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। একজন শিশু কোন শিক্ষায় শিক্ষিত হবে, কোন সাংস্কৃতিক চেতনা তার মধ্যে জাগ্রত হবে, তা কিন্তু কোন পরিবেশে বেড়ে উঠছে, সমাজ থেকে কি আহরণ করছে, কি শুষে নিচ্ছে, সমাজ তাকে কিভাবে প্রভাবিত করছে, সেই কৃষ্টিমূলক লক্ষ্য তার মধ্য দিয়ে তৈরি হয়। অর্থাৎ জীবনের বেড়ে ওঠার প্রথম পর্ব থেকেই প্রাক বিদ্যালয় স্তরে এবং বিদ্যালয় স্তর এবং সামাজিক পারিপার্শ্বিক স্তর তার চেতনাকে প্রভাবিত করছে এবং সে কারণেই শিক্ষাকে, জন ডিউই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন শিক্ষা হলো যৌথ অথবা সাধারণ কাজকর্মের স্বাধীন ও সম্পূর্ণ ভাবে যে যোগদান করতে পারবে, যোগদান করার উদ্দেশ্যের ক্ষমতার অনুশীলন। অর্থাৎ সাধারণ কাজকর্মে সে যোগদান করতে পারবে, যৌথ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, করবার জন্য যে তার শক্তি বা ক্ষমতা দরকার হয়, সে কৃষ্টির উন্নয়ন করতে পারবে, তার একটা অনুশীলন। শিক্ষার তো জ্ঞানমূলক লক্ষ্যের তো রয়েছেই। অর্থাৎ সেই সক্রেটিসের সেই বিখ্যাত কথা যে নলেজ ইজ পাওয়ার বাই হুইচ থিংস আর ডান। অর্থাৎ জ্ঞান হলো সেই একটি শক্তি বা একটা ক্ষমতা যার দ্বারা আমরা বিভিন্ন কর্ম সম্পাদন করতে পারি। অর্থাৎ জ্ঞানমূলক বিকাশের উপর গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করার কথা। অর্থাৎ আসলে জ্ঞানমূলক লক্ষ্যকেই পরিপুষ্টি দেয়। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য একটা অন্যতম লক্ষ্য। গতদিন বৈদিক শিক্ষা ব্যবস্থা পড়াতে গিয়ে আমি মানুষের অন্তরের যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার যে কথা, বিবেকানন্দ যেটা বলেছিলেন যে শিশুর মধ্যে যে সুপ্ত এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ অলরেডি ইন ম্যান
সেটাকে ম্যানিফেস্টেশন করতে হবে, সেটাকে আরো পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ মানুষের মধ্যে যে সুপ্ত চেতনা রয়েছে, আধ্যাত্মিক চেতনা রয়েছে, সেই চেতনাকে জাগ্রত করার জন্য শিক্ষাকে পরিকল্পিতভাবে নিয়ম প্রদানের লক্ষ্যে করার মধ্য দিয়ে শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যকে, আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার কথা শিক্ষার একটা অন্যতম লক্ষ্য। চরিত্র গঠন, শিক্ষার লক্ষ্য চরিত্র গঠন, এবং এই চরিত্র গঠনের প্রসঙ্গ কিন্তু বহু শিক্ষাবিদের কথা বলেছেন। গান্ধীজি, বিবেকানন্দ থেকে শুরু করে পাশ্চাত্য দার্শনিকরাও এই চরিত্রের গঠনের কথা বলেছেন। গান্ধীজি খুব স্বাভাবিকভাবেই বলেছেন যে চরিত্র গঠনই শিক্ষার একমাত্র লক্ষ্য। সুনাগরিকতার শিক্ষা, দৈহিক বিকাশ, আত্মোপলব্ধির শিক্ষা, আত্মপ্রকাশের শিক্ষা, সমাজ সংরক্ষণ, উন্নয়ন এবং সঞ্চালনের শিক্ষা, আসলে এগুলি কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃহত্তর অর্থে সামাজিক এবং রাজনৈতিক লক্ষ্য দ্বারা নিয়ন্ত্রিত বা প্রতিফলন, আমরা সেটা অস্বীকার করতে পারি না। আমরা যদি সমাজের সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলন হিসাবে শিক্ষার লক্ষ্যগুলোকে দেখি, তাহলে আমরা দেখব যে এই সমাজ এবং রাজনৈতিক, অর্থাৎ রাষ্ট্র এবং সমাজ উভয়েরই দায়িত্ব হলো শিশুর শিক্ষার ব্যবস্থা করা। রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, সমাজের মধ্যে রাষ্ট্রনীতি প্রণয়ন করবে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, সমাজের মধ্যে সেই নিয়ন্ত্রণকে লালন পালন হবে। সেই শিক্ষা, সেই নির্দেশনা, নীতি নির্দেশিকা বাস্তবায়িত হবে সমাজের মধ্য দিয়ে। আমরা যেমন গোষ্ঠীকে কিংবা একটা পরিবারকে যেরকম একটা ইউনিট, সমাজ বিদ্যার একটা ক্ষুদ্র একক মনে করতে পারি, সেরকম স্কুল বা বিদ্যালয় হলো একটি ইউনিট। একথা বলাই আছে যে স্কুল ইজ দ্য মিনিয়েচার অফ এ সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্রতম সংস্করণ। সেক্ষেত্রে সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য সমাজের দুটি প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের এই পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। না হলে গণতান্ত্রিক দেশগুলিতে শিক্ষার এই দায়িত্ব, এত বড় গুরু দায়িত্ব এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাষ্ট্র নাগরিকদের জন্য যে শিক্ষার সংস্থান করে, রাষ্ট্র তা আসলে বাস্তবায়িত হয় সমাজের মধ্যে থেকে। তাই শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সহযোগিতা একান্ত কাম্য। আমরা যখন সামাজিক এবং রাজনৈতিক আদর্শের প্রয়োজনীয়তায় আসছি, তাহলে সামাজিক এবং রাজনৈতিক আদর্শের স্বাভাবিক কতগুলো কথা আমাদের আলোচনায় চলে আসা স্বাভাবিক। রাজনৈতিক আদর্শ আমরা যদি বলি, তাহলে এই রাজনীতি একটা বৃহত্তর দার্শনিক চিন্তন বা দর্শন। রাজনৈতিক আদর্শ হচ্ছে সেই বৃহত্তর অর্থে রাষ্ট্র দর্শন, যা রাষ্ট্রর সম্পর্কে, রাষ্ট্রের মধ্য থেকে তা লালিত পালিত হচ্ছে, এবং রাষ্ট্র সম্পর্কে সেই দার্শনিক চিন্তনই হচ্ছে বৃহৎ রাজনৈতিক আদর্শ। অর্থাৎ কোন সমাজের রাজনৈতিক আদর্শ বলতে সেই রাষ্ট্রের দার্শনিক চিন্তন, সেই রাষ্ট্রকে কি দার্শনিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে কোন পথে চলবে, তা রাজনৈতিক আদর্শের মধ্য দিয়ে রূপায়িত হয়, রাজনৈতিক চিন্তনের মধ্য দিয়ে আমরা প্রতিফলিত।
বহু প্রাচীনকাল থেকেই রাষ্ট্রীয় ক্ষমতা বিভিন্ন রাজা থেকে শুরু করে সভ্যতার পট পরিবর্তনের মধ্য দিয়ে, কখনো রাজা ধর্মীয় ক্ষেত্রে, পরবর্তীকালে মুসলিম সম্প্রদায়, মুসলিম রাজা, পরবর্তীকালে ইংরাজ শাসন, এবং তারপরে ভারতবর্ষ স্বাধীনতা চিন্তা ভাবনার দরুন রাজনৈতিক দর্শনের প্রতিফলন বা পরিবর্তন হয়েছে, এবং শিক্ষার দৃষ্টিভঙ্গিও কোথাও কোথাও আমরা পরিবর্তন বা প্রতিফলনের ভিন্ন রূপ দেখতে পেয়েছি। একথা বলতে, একথা অনস্বীকার্য যে রাষ্ট্রের যা প্রকৃতি, রাষ্ট্রের কার্যাবলী, মূল্যবোধ, রাষ্ট্রীয় অভিজ্ঞতা, তারপর যে জীবন ও জগতের সম্পর্কে যে দার্শনিক অনুসন্ধান, সেই অনুসন্ধানে দার্শনিক অনুসন্ধানই সামগ্রিকভাবে রাজনৈতিক আদর্শকে স্থির করে, লক্ষ্যকে স্থির করে। এবং এই রাজনৈতিক ধারণার উৎসকে ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক ধারণাগুলো চলে আসে, এবং এই ধারণার মধ্যে স্বাধীনতা, সাম্য, নাগরিকত্ব, ন্যায়, জাতীয়তাবাদ, উন্নয়ন, ধর্ম নিরপেক্ষতা, নানা বিষয়গুলি উঠে আসে, এবং সেইগুলি সামগ্রিকভাবেই রাজনৈতিক আদর্শকে নিয়ন্ত্রিত করে। এর পরের প্রসঙ্গে আসছি সামাজিক মূল্যবোধ নিয়ে। সমাজ এবং সামাজিক সম্পর্ক, এই দুটো উপাদানের মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সামাজিক মূল্যবোধ হলো এই সমাজ আর সামাজিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক মূল্যবোধ নিয়ন্ত্রণ করে সামাজিক কাঠামো, সামাজিক কাঠামো প্রভাবিত সামাজিক মূল্যবোধের স্থায়িত্ব, তার অবিরাম সচলতা, বৃহত্তরভাবে আচার আচরণ, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি প্রতিফলিত হয় এই সামাজিক মূল্যবোধ দ্বারা। সামাজিক মূল্যবোধ কোথাও সমাজের বিবেক হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে মূল্যবোধটা একটা বৃহত্তর দার্শনিক ভাবনার মধ্যে দিয়ে লালিত পালিত হচ্ছে। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই মূল্যবোধেরও পরিবর্তন হয়। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যবোধও যখন পরিবর্তন হয়, তখন ব্যক্তির সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও একটা পরিবর্তন হয়। ভারতীয় সমাজের মধ্যে যে মূল্যবোধ, তা অন্য দেশের মূল্যবোধের সঙ্গে পার্থক্য থাকবে, এটা খুব স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামাজিক মূল্যবোধ, কিংবা ইউরোপীয় অঞ্চলের বা ইউরোপের যে সামাজিক মূল্যবোধ, তার সঙ্গে ভারতবর্ষের মূল্যবোধের পৃথকতা আসতে বাধ্য, বা এটা খুব স্বাভাবিক। তাই আমরা যখন আগে রাজনৈতিক আদর্শ এবং সামাজিক আদর্শ, এই দুটো আদর্শ পরপর যখন বললাম, এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে এই রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজ বিজ্ঞানের যদি আমরা কোথাও একটা একটু পার্থক্য করতে পারলেও, সমাজ দর্শনের সঙ্গে রাষ্ট্র দর্শনের আমরা সেই রকম পার্থক্য করতে পারি না। সমাজ শব্দটি যদি ব্যাপক অর্থে আমরা গ্রহণ করি, সমাজকে যদি আমরা ব্যাপকভাবে তাহলে রাষ্ট্রকেও কিন্তু সমাজের অন্তর্গত একটা
প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান রূপে, একটা সংঘ রূপে আমরা কিন্তু গণ্য করতে হয় আমাদের, যাকে আমরা আলাদা করতে পারি না। আবার সমাজ দর্শন, রাষ্ট্র দর্শনের এই দর্শনেরই শাখার মধ্যে দিয়ে সমাজ দর্শন, রাষ্ট্র দর্শনকে আলোচনা করা হয়, এবং সামাজিক আলোচনা আর রাষ্ট্রের আলোচনা, কোথাও দুটি আলোচনাকে বাদ দিয়ে, একটি আলোচনাকে বাদ দিয়ে আরেকটি আলোচনা করা সম্ভব নয়। তাই খুব স্বাভাবিকভাবেই সোশিও পলিটিক্যাল আইডিওলজি শব্দটাকে যখন আমরা ব্যবহার করছি, অর্থাৎ সামাজিক রাজনৈতিক আদর্শের পরিবর্তন কথা বলছি, তখন দুটি শব্দ একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, যদিও খুব সূক্ষ্মভাবে তার মধ্যে পার্থক্য থাকলেও আসলে শিক্ষার লক্ষ্যকে যখন আমরা সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলন হিসাবে শিক্ষার লক্ষ্যকে ব্যাখ্যা করছি, তখন তাই সেই শব্দবন্ধকে আমরা কখনো আলাদা করতে পারছি না। এটা সেই দার্শনিকতার আলোচনার মধ্যে দিয়ে গিয়েই এটা সম্ভব হচ্ছে। এবার আলোচনায় আসছি আমরা পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? যখন কোনো দেশের সাংস্কৃতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিল্প, রাজনীতি ক্ষমতা সবই দেখা যাচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা বোঝা, এবং তখন দেখব যে রাজনৈতিক সংস্কৃতি কিন্তু শিক্ষাকে প্রভাবিত করছে। রাজনৈতিক সংস্কৃতি কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তার প্রভাবের মধ্যে চলে আসছে, এটা একটা বোঝা দরকার। এটা এই আলোচনার মধ্যে দিয়ে আসবে। আমরা এই আলোচনার মধ্যে পলিটিক্স, পাওয়ার, পলিটিক্যাল পার্টিজ, জুডিশিয়ারি, রিলিজিয়ান মাইনরিটিস, এগুলোকে নিয়ে সংক্ষেপে ছোট ছোট ভাবে আলোচনা করব। এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই এই হেডিং গুলো বা সাব হেডিং গুলো রয়েছে, যদিও আমার স্লাইডে আজকে আমি সাব হেডিং করিনি। এই বৃহত্তর এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই বা রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই এই সাব হেডিং গুলো আলোচনা রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আমরা যদি রাজনীতি শব্দটাকে ব্যাখ্যা করি, তাহলে এই পলিটিক্স শব্দটা ব্যবহার হচ্ছে দুটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে পুলিশ এবং পলিটিস। এই দুটি শব্দের সমন্বয়, দুটি গ্রিক শব্দের সমন্বয় পলিটিক্স বা রাজনীতি শব্দটা চলে আসছে। প্রথম দিকে রাজনীতির এই ধারণা নগর, রাষ্ট্র, সমকালীন জীবন, নাগরিকদের জীবনের ক্ষুদ্র পরিসরের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। এই রাজনৈতিক আদর্শের মধ্যে, রাজনৈতিকের মধ্যে নৈতিক চিন্তা, বিশেষ আদর্শের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় বা নাগরিক জীবনের নানা সমস্যাকে ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবেচনা এবং তা নিয়ে আলোচনা, এইটার প্রবণতা বা আমরা একটা দেখতে পাই বা একটা দেখতে পেয়েছি যে রাষ্ট্রীয় জীবনের এবং নাগরিকদের সমস্যা, সামাজিক সমস্যা, নানা বিষয়গুলি এই বিষয়ের মধ্যে উঠে আসছে। প্রাচীনকালের যারা রাজনীতিকবিদরা বা দার্শনিক, রাজনীতিক বা দার্শনিকেরা
এই সমস্যাকে তারা আরোহমূলক পদ্ধতি দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করবে। বিষয়টা কি? আরোহমূলক পদ্ধতি। এই আরোহমূলক পদ্ধতিতে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং এর মাধ্যমে, ইন্ডাকটিভ মেথড মানে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ, এই অর্থাৎ আরোহমূলক পদ্ধতির মধ্যে দিয়ে, ওই অবরোহমূলক পদ্ধতির মধ্য দিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ প্রথমে আগে দার্শনিক চেতনাকে, রাজনৈতিক চেতনাকে নির্ধারিত করে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বাকি সমাজকে দেখা, এটা হচ্ছে আরোহমূলক পদ্ধতি। অর্থাৎ আগে আমার রাজনৈতিক দর্শনকে আমি নির্ধারিত করে ফেলছি, আমি আমার রাজনৈতিক লক্ষ্যগুলিকে দিয়ে আগে আমি সেট করে ফেলছি। অর্থাৎ সামাজিক মানুষের যে সমস্যাটা একদম গ্রাসরুট লেভেল থেকে, একদম মাটি থেকে যে উপরের স্তরে উঠে আসছে, তা দিয়ে আমরা বিচার যদি না করি, তাহলে সামগ্রিকতাকে আমরা ধরতে পারবো না। অর্থাৎ প্রতিটি সমস্যাকে আমরা কিন্তু আলোচনা করতে পারবো না। এখন এই রাজনীতিকে রিচার্ড কি করছেন? রিচার্ড বলেছেন যে ক্ষমতার অধিগ্রহণ বা কার্যকরী ব্যবহার হিসেবে তিনি সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ এখানে রাজনৈতিক সম্পদ এবং যারা প্রভাবশালী তাদের অধিকারের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং প্রক্রিয়াকে তিনি বলেছেন। অর্থাৎ সমাজের প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে, অধিকারের মধ্যে একটা সম্পর্কের মধ্যে দিয়ে সেই আলোচনা পলিটিক্স বা রাজনীতির এগিয়ে যাচ্ছে। আর পরে এগিয়ে আসে, সময়টা আমাদের একটা সীমিত, তার মধ্যে আমাদের করতে হবে এটাকে। এরপর হচ্ছে ক্ষমতা বা পাওয়ার বা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। ক্ষমতা হলো একটি প্রভাবের, একটা সামাজিক প্রভাব, একটা কর্ম, একটা বিশ্বাস, যা ক্ষমতা হলো যা একটা কর্ম, বিশ্বাস, আচরণকে নির্ধারণ করে। এবং এই ক্ষমতা কাঠামোগত রূপে আসে, একটা স্ট্রাকচারাল ফর্মে এই ক্ষমতাকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাকচারালিজম অ্যাপ্রোচ এই ক্ষমতাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করেছে, আরো বৃহত্তর আলোচনায় সেটা বলা যেতে পারে, আমি সেটা সেই জায়গায় যাচ্ছি না। তবে কর্তৃত্ব শব্দটা কিন্তু ক্ষমতার জন্য ব্যবহার করা হয়, সামাজিক কাঠামোর দ্বারা বৈধ বা সামাজিকভাবে অনুমোদিত তা হয়। এই পাওয়ার, ক্ষমতা কিন্তু ভালো হিসাবেও দেখা যেতে পারে, পজিটিভ একটা ফোর্স, এবং খারাপ হিসাবেও দেখা যেতে পারে। আমরা অতীতেও ক্ষমতাকে ভালো এবং পজিটিভ এবং নেগেটিভ দুটি ক্ষেত্রেই আমরা দেখেছি। তবে ভালো পাওয়ারের মধ্যে, ক্ষমতার মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মানবতাবাদী উদ্দেশ্য অনুশীলনের জন্য এবং অন্যদের সাহায্য, চলাফেরা এবং ক্ষমতায়নের জন্য ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। এর পরের চলে আসছি পলিটিক্যাল পার্টিজ, অর্থাৎ কোনো একটি রাষ্ট্রের মধ্যে, কোনো একটি দেশের মধ্যে রাজনৈতিক দল, যখন কোনো একটি রাজনৈতিক দল সংগঠন হিসাবে সে গড়ে ওঠে এবং কতগুলো নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে গণতান্ত্রিকভাবে সে রাজনৈতিকভাবে সে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে বা জনগণের প্রতিনিধিত্ব করে, তখন সেটাকে পলিটিক্যাল পার্টিজ আমরা বলতে পারি। এবং
সেই দলগুলির যে রাজনৈতিক আদর্শ তা শিক্ষা ব্যবস্থাকে তার ভাবনা চিন্তার দর্শন শিক্ষা ব্যবস্থাকে প্রতিফলন করতে পারে এবং কোথাও নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে আসছি জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা। এখন এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে আদালত সে একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে থেকে নিয়মতান্ত্রিকতার মধ্যে থেকে সে আইনের ব্যাখ্যা করে, আইনকে রক্ষা করে, আইনকে প্রয়োগ করে এবং বিচারের বিরোধকে সে বিচার ব্যবস্থার যে তার মধ্যে যে সামাজিক দ্বন্দ্ব বা বিরোধকে নিষ্পত্তি করার চেষ্টা করে। ভারতবর্ষের বিচার বিভাগের মধ্যেও যে কাঠামো রয়েছে সেই ভারতবর্ষের বিচার বিভাগের একটা বৃহত্তর একক সমন্বিত এক বিচার ব্যবস্থা অনেকটা পিরামিডের কাঠামোর মতো এবং তার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার ধারা অগ্রসর হচ্ছে। মনে রাখতে হবে এই বিচার ব্যবস্থার ধারা মধ্য দিয়ে গিয়ে সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিকতা যখন লাগু করে অনেক ক্ষেত্রেই শিক্ষা কেন্দ্রিক নিয়ম, শিক্ষা কেন্দ্রিক বিল, শিক্ষা কেন্দ্রিক যা নিয়ম নীতি লাগু করার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা রয়েছে সে প্রশাসনিকভাবে মামলা এবং আইনের রক্ষক হিসাবে এবং সংবিধানের অভিভাবক হিসাবে মৌলিক অধিকারের রক্ষাকারী হিসাবে আমরা দেখতে পাই। শিক্ষা মৌলিক অধিকারের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পরে এর গুরুত্ব এবং এর ব্যাপকতা ক্রমশ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা সেগুলো দেখেছি। যেরকম বিভিন্ন রকম ধারার মধ্যে যেরকম সংখ্যালঘুদের অধিকার রক্ষা, ধর্মীয় অনুচ্ছেদ 25-এ আমরা পাচ্ছি ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, অনুচ্ছেদ 29-এ যেরকম সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, 30-এ সংখ্যালঘুদের এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনার অধিকার, 45 ধারায় শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার যে সংস্থার বিধান, নানা বিষয় ভাষার তার অধিকার, তারপর হচ্ছে অ্যাংলো বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে যে শিক্ষার যে বিষয়গুলি রয়েছে তা আইন দ্বারা কোথাও সংরক্ষিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে আসছি রিলিজিয়ান এবং মাইনরিটিজ অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে বা সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে তারা যা সুযোগের দাবি করছে তা যেন সুযোগ সুবিধা দেওয়া যায় তার বিষয় এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে চলে আসছে। এছাড়াও বিজনেস বা ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে অর্থাৎ ব্যবসা এবং প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও ক্ষেত্রেও এই নিয়মতান্ত্রিকতার মধ্যে আসছে এবং যা কোথাও শিক্ষার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বৃহত্তর ক্ষেত্রে কোথাও কোথাও তার সামাজিক চাহিদাকে মেটাচ্ছে এবং ইন্ডাস্ট্রি স্তরে শিক্ষার্থীদের সেই শিক্ষায় শিক্ষিত করার বিষয়টিও এর সঙ্গে সম্পৃক্ত। এরপরে আসছি পলিটিক্যাল কালচার। এটা খুব গুরুত্বপূর্ণ, আলোচনা করা যেতে পারে বৃহত্তর অর্থে। খুব সংক্ষেপে পলিটিক্যাল কালচার বা সংস্কৃতি কিন্তু একটা ডুবন্ত একটা বরফের মতো বা আইসবার্গের মতো, যার উপরে অল্প একটু অংশ থাকে, যার অনেকটা কিন্তু দৃশ্যমান। পলিটিক্যাল কালচারটা বা রাজনৈতিক সংস্কৃতি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে এই সংস্কৃতিকে একটা দিকে উদাহরণ দিয়ে বলা যায় যে সংস্কৃতি যদি হয় মানে রাজনৈতিক সংস্কৃতি যদি বহুতল ভবন হয় যার মূল ভিতটা কিন্তু মাটির নিচে অবস্থিত এবং এই ভবনটা যদি রাষ্ট্র হয় তাহলে আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে তা ভাবনা চিন্তা হবে, থাকবে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক উন্নয়ন শিক্ষা পরিকল্পনা, রাজনৈতিক শিক্ষার উপর দাঁড়িয়ে। এর পরের প্রসঙ্গে
চলে আসছি আমরা এডুকেশনাল সিস্টেম নিয়ে। মনে রাখতে হবে, আমি তারও আগে রাজনৈতিক সংস্কৃতির কথা বলতে গেলে, যে রাজনৈতিক সংস্কৃতি কিন্তু কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ধারণা বা একটা বৃহত্তর দর্শন যারা চালিত, যা রাজনৈতিক সংস্কৃতিকে কোথাও মানে প্রভাবিত করে, রাজনৈতিক মূল্যবোধ এবং অনুভূতি, তার জ্ঞান, তার ধারণা এবং কি ধরনের রাজনৈতিক আদর্শে সে বিশ্বাসী, তার উপর রাজনৈতিক সংস্কৃতি প্রভাবিত করে। এবং এই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু সঙ্গে শিক্ষাকেও প্রভাবিত করার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আসছি এবার এর পরের অংশে, এডুকেশনাল সিস্টেম। এডুকেশন শিক্ষা ব্যবস্থা বা এডুকেশনাল সিস্টেম। আমরা এডুকেশনাল সিস্টেম যদি কথাটাকে বলি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দেশ সমাজ তার শিক্ষা ব্যবস্থা তারও শিক্ষার একটা লক্ষ্যকে রূপায়িত করে। ভারতবর্ষের ক্ষেত্রে প্রাচীন কাল থেকেই ভারতীয় সংস্কৃতির ভাবধারা অনুযায়ী একটা শিক্ষার একটা দার্শনিক ভাবধারা এগিয়ে এসেছে। পরবর্তীকালে যখন ক্ষমতা পরিবর্তন হয়েছে, তার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলি, রাজা বা রাজ্যা বা তার পরবর্তীকালে রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব মতাদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে অনেক সময় তাকে প্রভাবিত করেছে। তাহলেও বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেশের চাহিদার পরিপ্রেক্ষিতে শিক্ষা কর্মসূচিকে অগ্রসর করা দরকার এবং এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এক্ষেত্রে শিক্ষা জাতি এবং রাষ্ট্রকে একত্রিত করে জাতীয়তা বা মূল্যবোধকে অগ্রসর করবার প্রচেষ্টায় লিপ্ত। শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এখানে একটা শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার একটা উপাদান রয়েছে। আমরা এর পরের অংশের মধ্যে ভারতবর্ষের শিক্ষার কাঠামোকে একটা ছোট চিত্রের মাধ্যমে দেখে নিতে পারি। এখানে যেমন একদিকে রয়েছে স্ট্রাকচার অফ এডুকেশন ইন্ডিয়া, সেখানে স্ট্রাকচার অফ এডুকেশন এমএইচআরডি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা সেখান থেকে কোথাও একটা নিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে। এবং সেখানে শুরুটা হচ্ছে কি প্রি প্রাইমারি, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা, তারপর প্রাথমিক শিক্ষা, তারপর উচ্চ প্রাথমিক শিক্ষা, তারপর মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত এগিয়ে যাচ্ছে। এখানে এই মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে কম্পালসারি এডুকেশনের মধ্যে পড়ছে। সিনিয়র স্তরের উচ্চ মাধ্যমিকের অংশে যখন চলে যাচ্ছি, তখন টেকনিক্যাল স্কুল এবং ওপেন স্কুলের মধ্যে দিয়ে গিয়ে বিষয়টাকে অগ্রসর হচ্ছে। এরপরে যখন আমরা এলিমেন্টারি সেকেন্ডারি এডুকেশন ছাড়িয়ে হায়ার এডুকেশনের স্তরে পৌঁছচ্ছি, তখন কিন্তু তার নানা প্রকার শাখা প্রশাখা আমরা দেখতে পাচ্ছি। আন্ডার গ্রাজুয়েট, তারপর পোস্ট গ্রাজুয়েট কোর্স, পোস্ট গ্রাজুয়েটের পরে সে এমফিল এবং পরবর্তীকালে পিএইচডি। যদিও এমফিল কে এখন এই মুহূর্তে নতুন শিক্ষা বিল অনুযায়ী তাকে কমানো হয়েছে বা তার বিষয়টাকে রদ করা হয়েছে, বন্ধ করা হয়েছে, কিন্তু পিএইচডির ক্ষেত্রে তার রয়েছে পিএইচডি এবং এইভাবে ছিল। তারপর হায়ার এডুকেশনের ক্ষেত্রে ওপেন ইউনিভার্সিটির একটা ভূমিকা রয়েছে। আবার টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বিই, বিটেক বা এমটেক, চিকিৎসা কেন্দ্রিক যে শিক্ষা তার মধ্যে এমবিবিএস, এমডি, এমএস রয়েছে। এদিকে আবার
টিচার্স ট্রেনিং এর ক্ষেত্রে প্রাইমারি টিচার্স ট্রেনিং এর দিকে চলে যাচ্ছে, আইটিআই পলিটেকনিক ওপেন স্কুল সিস্টেমের মধ্যে দিয়ে সামগ্রিকভাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থা স্তরকে অগ্রসর হচ্ছে, স্তর অগ্রসর হচ্ছে। এবার শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার উপাদান এইগুলোকে নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা স্তর কি কি আছে? শিক্ষা ব্যবস্থা স্তর, শিক্ষা কারিকুলাম বা শিক্ষার যে পাঠ্যক্রম, শিক্ষার উদ্দেশ্য বা দর্শন বিদ্যা, অধ্যয়নের অগ্রগতি, প্রশাসন, শিক্ষাদান, শিক্ষাগত পদ্ধতি, শিক্ষণীয় উপকরণ, সাংগঠনিক কাঠামো, প্রশাসক, শিক্ষকরা, ছাত্ররা, পিতামাতা সম্প্রদায় এবং সহপাঠক্রমিক কার্যক্রম, এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়েই শিক্ষা ব্যবস্থা অগ্রসর। আবার রাজনৈতিক ব্যবস্থা কি কি নিয়ে অগ্রসর হয়? কারণ এই শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা আমরা পাশাপাশি এই কারণেই আলোচনা করছি, কারণ যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় যে সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলন হিসাবে শিক্ষার লক্ষ্যগুলি, কারণ রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার, তার মধ্যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার, সামাজিক শ্রেণী ও গোষ্ঠী, সংখ্যালঘু জাতিগত গোষ্ঠী, ব্যবসায়িক ক্ষেত্র, এইসব বিষয়গুলি রয়েছে। এই উভয় সিস্টেমের বা পদ্ধতির মধ্যেই একটা বিস্তর ফারাক আছে। কারণ রাজনৈতিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণ পরিবর্তনের জন্য ভেতর থেকে এবং বাইরের পরিবেশ থেকে কাঠামো বা সাংস্কৃতিক সমর্থন পায়। শিক্ষা ব্যবস্থা কি? রাজনৈতিক ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা কাঠামোগত এবং সংস্কৃতিকে সমর্থন করে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে রাষ্ট্র নিয়ন্ত্রিত, রাষ্ট্রের মধ্যে শিক্ষার লক্ষ্যর মধ্য দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে রূপায়িত হচ্ছে। এবং এক্ষেত্রে এডুকেশন রেসপন্সিবিলিটি অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব, এটাকে নিয়ে আলোচনা আসছি। পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ, তার রূপায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। আমরা জানি রাষ্ট্র দ্বারা শিক্ষা নিয়ন্ত্রণ, পরিচালনা, সমস্ত কিছুই তার নিয়ন্ত্রণ, প্রণয়ন এবং সর্বশেষ তার রূপায়ণ, এই সামগ্রিক পদ্ধতি শিক্ষা রাষ্ট্রের মধ্যে দিয়ে অগ্রসর হয়। তাই শিক্ষামূলক পরিকল্পনা এমন হওয়া দরকার যে সকল সমাজের প্রত্যেকটি মানুষের কে কাজে লাগে, সমস্ত মানুষের স্বার্থে তাকে যেন কাজে লাগানো হয়। কারণ সামাজিক মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে গণতান্ত্রিক গোলস অফ এডুকেশন, শিক্ষার নানা রকম লক্ষ্য প্রতি মুহূর্তে তৈরি হয়। আমরা যদি জাতীয় শিক্ষা 2020 ক্ষেত্রে নানা রকম শিক্ষার লক্ষ্যকে বলা হয়েছে, যা নিয়ে নিরন্তর আলোচনা এবং গবেষণা চলেছে। বিস্তারিতভাবে সময়ের অভাবে তা যাচ্ছি না। তা হলেও
প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে 12 বছর পর্যন্ত স্কুলের সার্বজনীন প্রবেশাধিকারকে নিশ্চিত করা, শিশু শিক্ষার মান উন্নয়ন কিংবা একাডেমিক বিচ্ছেদ না থাকা, নানা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, নানা নতুন ভাবনা চিন্তায় তা রূপায়িত হয়েছে এবং যার আলোচনা এবং অগ্রসর চলছে। এরপরে আসছি এডুকেশন এবং পলিটিক্স, এই আলোচনার মধ্যে আমরা এডুকেশন এবং পলিটিক্স নিয়ে আলোচনা করে আজকে আমাদের আলোচনার সমাপ্তির দিকে এগিয়ে যাব। শিক্ষা এবং রাজনীতির সম্পর্ক এই এক গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনার মধ্যে প্রবেশ করছি। এই আলোচনা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ সময় যাবত করা যায়। সময়ের অপেক্ষায়, সময়ের ক্ষেত্রে আমরা তা অতিরিক্ত দীর্ঘায়িত করব না। কিন্তু শিক্ষা এবং রাজনৈতিক সম্পর্কের এক ব্যাপক আলোচনা প্রত্যেকের উপরে দুই তরফেই আলোচনা করতে পারি। শিক্ষা কিভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক অংশগ্রহণে, রাজনৈতিক যোগ্যতা, রাজনৈতিক মতাদর্শকে প্রভাবিত করতে পারে সে নিয়েও যেমন আলোচনা রয়েছে। আবার রাজনীতি শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিভাবে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি তৈরি করছে এবং তা নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক ভাবনাগুলি, সেটাকে নিয়েও আলোচনা করা যায়। আমরা যুগে যুগে দেশে দেশে রাজনৈতিক শৃঙ্খলের মধ্যে আমরা এই বিষয়গুলোকে দেখে এসেছি। রাজনীতি শিক্ষাকে যেরকম নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু শিক্ষার নিজস্বতা, তার স্বাভাবিকত্ব, সে নির্দিষ্ট লক্ষ্যমুখী না হয়ে তা আরো ব্যাপক হয়ে উঠতে চায়। শিক্ষা প্রতি মুহূর্তে প্রশ্ন করে, সেই প্রশ্ন চিহ্ন কিন্তু রাজনৈতিক বা রাজনীতির চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আলোড়ন তৈরি করতে পারে, কিন্তু রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে গিয়ে অনেক সময় শিক্ষা প্রভাবিত করে, রাজনৈতিক ধারণার মধ্যে দিয়ে গিয়ে শিক্ষা অগ্রসর হয়। আমরা যদি রাজনীতির উপর শিক্ষার প্রভাব এই নিয়ে আলোচনা করি, তাহলে এটা দেখব যে রাজনীতির উপর শিক্ষার একটা পরোক্ষ প্রভাব আছে। যে শিক্ষার যে একটা শিক্ষিত বা মানুষের মধ্যে যে সুপ্ত ক্ষমতার বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশ সাধন, সমাজ ও ব্যক্তি জীবনের পক্ষে এই কল্যাণকর বা সুবৃত্তিগুলি কি যাতে গড়ে ওঠে এবং ব্যক্তি জীবনের হানাহানি ভুলে গিয়ে আমাদের আসলে সেই বিষয়গুলি লক্ষ্য থাকে এবং কুবৃত্তিগুলিকে তা যেন নিয়ন্ত্রণ করা যায়, সেই একটা লক্ষ্য থাকে। ব্যক্তির অসামাজিক মনোভাব, মনোবৃত্তি এগুলিকে শিক্ষা দূর করে। শিশুর সাংস্কৃতিক চেতনাকে, তার অন্ধ আনুগত্যকে, কুসংস্কারকে সে দূর করে এবং শিক্ষা তাকে মুক্ত করে। শিক্ষা তাকে মুক্ত চেতনার দিকে নিয়ে যায়, আলোক প্রাপ্তি ঘটে। বারে বারে এই আলোক প্রাপ্তি তাকে আরো উন্নত জীবন চেতনার দিকে নিয়ে যায় এবং বিজ্ঞান মনস্ক হতে শেখায়। অতএব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশে পরবর্তী রাজনৈতিক এবং শিশুর যখন এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটলো, তখন সে আরো উন্নততর রাজনৈতিক চেতনায় সঞ্চার হয়, তাকে রাজনৈতিক ভূমিকায় পালন করে এবং আরো বেশি সে মুক্ত এবং স্বাধীন চিন্তার দিকে এগিয়ে নিয়ে যায়। এক্ষেত্রে তার সংস্কৃতির বেড়া জাল থেকে সে আরো উন্নত সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যায়। শিশুর নিজের মধ্যে আত্মিক চেতনা বা আত্মবিশ্বাসের জাগ্রত হয়। শিশু শিক্ষার মধ্যে ন্যায়পরায়ণতা, কর্তব্যপরায়ণতা, শৃঙ্খলা বোধ যাবতীয় গুণগুলো লালন পালন হয় এবং শৃঙ্খলার প্রতি সে দায়বদ্ধ মনোভাব এবং সামগ্রিক এই চেতনা দেশের জাতীয়তা বোধের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করে এবং ব্যক্তিকে সুনাগরিক করে তোলে। কিন্তু রাজনীতির উপর শিক্ষার প্রভাব, এটাকেও আলোচনার বিষয় আনবো।
যে রাজনৈতিক তথ্য ব্যক্তির উপর রাজনৈতিক ভাবনা চিন্তার প্রভাব তা অবশ্যই পড়ে এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে সে মতামত স্থাপন করে। রাজনৈতিক ভাবনা চিন্তা তার মধ্যে শিক্ষা চেতনার জন্ম দিতে পারবে, এটা স্বাভাবিক, এবং সেই চিন্তা সরকারকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাকে আরো উন্নত চেতনার দিকে নিয়ে যেতে পারে এবং তা রাজনৈতিক উদ্দেশ্য সাধনেও উদ্বুদ্ধ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষিত মানুষেরা রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়, রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। কোন শিক্ষিত মানুষ রাজনৈতিক সংবাদ বেশি রাখে, সরকারের পদক্ষেপ, রাজনৈতিক দলের পদক্ষেপ এবং সরকারের কাজ সম্পর্কে ওয়াকিবহাল করে এবং গণমাধ্যম এবং রাজনৈতিক গতি প্রকৃতিকে অনুধাবন করে সে মতামতকে পোষণ করে। অর্থাৎ শিক্ষা এবং রাজনীতির প্রভাব দুটোই কিন্তু ব্যক্তিকে প্রভাবিত করছে, ব্যক্তি মানুষকে প্রভাবিত করছে। এবং সময়ের সঙ্গে সঙ্গে যত অগ্রসর হচ্ছে আমরা সেই প্রভাবকে আরো বেশি করে দেখতে পাচ্ছি। প্রতিটি সমাজের লক্ষ্যই কিন্তু আরো উন্নত সমাজ জীবন তৈরি করা, মানবকে আরো উন্নতভাবে বাঁচানো এবং তার লক্ষ্য হচ্ছে উন্নত জীবনযাপন করা। কিন্তু প্রাথমিক লক্ষ্য হচ্ছে বেঁচে থাকা। গোষ্ঠী, উপগোষ্ঠীর মধ্যে যে সাংস্কৃতিক চেতনা হওয়াটাও ব্যক্তি মানবের লক্ষ্য। সংস্কৃতি কিন্তু রাজনৈতিককে প্রভাবিত যেমন করে, রাজনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করে। তাহলেও সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়ে সাংস্কৃতিক ধর্মীয় সাংস্কৃতিক রাজনৈতিক চেতনা বা তার রুচি পছন্দ মূল্যবোধ, তার খাবার, তার পোশাক পরিচ্ছদ সমস্তই কিন্তু প্রভাবিত হয় রাজনৈতিক আদর্শের মধ্যে দিয়ে, রাজনৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে। এবং সেক্ষেত্রে তার সেই সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল কিন্তু রাজনৈতিক চেতনার মধ্যে যখন চলে আসে তখন তার মধ্যে সেই পরিবর্তনশীলতা, ন্যায়শীলতা, ন্যায় বিচার, স্থিতিশীলতা, জীবনযাত্রার মান এসবই তার মধ্যে আলোচিত হয়। এবং সবই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আলোচিত হয়। শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু কিভাবে সুনাগরিক তৈরি করা হবে, আদর্শিকভাবে রাজনীতি এবং শিক্ষার সম্পর্ক কি হবে, এই নিয়ে শিক্ষা ব্যবস্থা কিন্তু আবার তা আলোচনা করে, শিক্ষা ব্যবস্থা কিন্তু তা তৈরি করে। এবং সবশেষ আলোচনায় আসছি প্রসেস অফ পলিসি ফর্মুলেশন, অর্থাৎ পলিসিকে তৈরি করা। তার আগে এডুকেশনাল পলিটিক্স বা শিক্ষাগত রাজনীতি আলোচনার ছোট্ট করে আমাদের আলোচনা করা শেষ করব। শিক্ষাগত রাজনীতি বলতে প্রক্রিয়ার সেই অংশকে বোঝায় যা শিক্ষার মধ্যে শিক্ষার সম্পদকে বন্টন করা, ক্ষমতার বৈধ ব্যবহারের মাধ্যমে, সরকারি কর্মকাণ্ডের মাধ্যমে যা এগিয়ে যায়। কোন শিক্ষাবিদ বা বিভিন্ন শিক্ষাবিদের মূল্যবোধকে সামনে রেখে সরকারকে পাঠ্যক্রম নিয়ন্ত্রণ, পাঠ্যক্রম পরিচালনা, পাঠ্যক্রম প্রণয়ন, তার প্রেক্ষাপট, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা, সমাজের শিক্ষাগত অনগ্রসর শ্রেণীর শিক্ষার বিধান, স্কুল পরিচালনার জন্য অর্থের ব্যবস্থা করা, এইসব প্রণয়ন করে। শিক্ষার জন্য পরিকল্পনার সময়কালের অধীনে বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচিকে সে অগ্রসর করে এবং এর মাধ্যমে আসলে নৈতিক অনুশীলনগুলি, সামাজিক অনুশীলনগুলি, মূল্যবোধের অনুশীলনগুলি সম্প্রসারণ ঘটে। অর্থাৎ এখানেই এডুকেশনাল পলিটিক্স
বা শিক্ষাগত রাজনৈতিক বা রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এবং সবশেষে আসছি প্রসেস অ্যান্ড পলিসি ফরমেশন। রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে যখন কোনো পলিসি, যখন কোনো ধারণা প্রণয়ন হয়, তখন অনেক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। রাজনৈতিক হস্তক্ষেপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকে। রাজনৈতিক দর্শনগুলি সেই পলিসির মধ্য দিয়ে গিয়ে অগ্রসর হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে রাজনীতিতে শিক্ষার প্রভাবের একটা দীর্ঘ সময় পরে রাজনীতিতে শিক্ষার একটা প্রভাব আস্তে আস্তে স্পষ্ট হয় এবং শিক্ষার মধ্যে একটা রাজনৈতিক প্রভাব আস্তে আস্তে স্পষ্ট হয়। কিন্তু আদর্শের ভিত্তি হওয়া উচিত যাতে সমাজের সামগ্রিক স্বার্থকে রক্ষা করে। জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে সামগ্রিক শ্রেণীর স্বার্থকে রক্ষা করে। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদাভেদ, লিঙ্গ বৈষম্য দূর করে, অর্থনৈতিক বৈষম্য দূর করে, পেছিয়ে সমস্ত ধরনের পেছিয়ে পড়া দিককে, সমস্ত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে একটা ছাতার তলায় নিয়ে এসে শিক্ষাকে একটা বৃহত্তর কক্ষপথে শিক্ষার দার্শনিক চেতনাকে বৃহত্তর লক্ষ্যের মধ্যে স্থাপন করা উচিত। সেই শিক্ষামূলক পরিকল্পনার মধ্যে উন্নত জাতীয়তাবোধ, জাতীয় সাংস্কৃতিক চেতনা, দার্শনিকতা বোধ এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত, যাতে জাতির মানসিক সংহতি, জাতির সামগ্রিক সংহতি, জাতীয় সংহতি এর অন্তর মধ্যে আসে এবং ভারতবর্ষের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য তার মধ্যে অগ্রসর হয় এবং আস্তে আস্তে তা বৃহত্তর শিক্ষা দর্শনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে আমরা আলোচনার মধ্যে সামাজিক রাজনৈতিক আদর্শের প্রতিফলন শিক্ষার লক্ষ্যগুলিকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করলাম। যদিও এই স্বল্প আলোচনা সম্পূর্ণ করা সম্ভব নয়, তাহলেও সামগ্রিকভাবে আমরা একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম, একটা দার্শনিক চেতনাকে দেওয়ার চেষ্টা করলাম।